আসসালামু আলাইকুম। গল্প কথা বাই মেহনাজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মেহনাজ লুবনা। আজ আপনাদের পড়ে শোনাবো হুমায়ুন আহমেদের একটি সায়েন্স ফিকশন উপন্যাস ইরিনা, দ্বিতীয় পর্ব। ট্রেন ছুটে চলেছে, গতি 100 কিলোমিটারের কাছাকাছি। আলট্রাভায়োলেট প্রতিরোধী স্বচ্ছ কাচের জানালার পাশে ইরিনা বসে আছে। বাইরের পৃথিবীর কিছুই দেখা যাচ্ছে না। অরচলিয়ন বললেন, তুমি বোধহয় এই জীবনের প্রথম ট্রেনে চড়লে? হ্যাঁ, আমি প্রথম শহরের মানুষ। ট্রেনে চড়ার সৌভাগ্য আমার হবে কেন? তা ঠিক। কেমন লাগছে তোমার? কোনো রকম লাগছে না। জানালার পাশে বসে কিছুই দেখতে পাবে না। বাইরে আলো নেই। এখন কৃষ্ণপক্ষ। অবশ্য চাঁদ থাকলেও কিছু দেখতে পেতে না। আমরা যাচ্ছি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। আমাদের প্রায় 1000 কিলোমিটার ধ্বংসস্তূপের ভেতর দিয়ে যেতে হবে। সেটা খুব সুখকর দৃশ্য নয়। এই জন্যই ধ্বংসস্তূপের ভেতর দিয়ে যেসব ট্রেন চলাচল করে তা করে রাতে, যাতে আমাদের কিছুই দেখতে না হয়। আপনি শুধু শুধু কথা বলবেন না। আপনার কথা শুনতে ভালো লাগছে না। খাবার দিতে বলি? না। কিছু খাবে না? না, আমার খিদে নেই। আমার খিদে পেয়েছে। আমি খাবার গাড়িতে যাচ্ছি। তুমি যদি মত বদলাও তাহলে চলে এসো। করিডোর ধরে আসবে। সবচেয়ে শেষের কামরাটি খাবার ঘর। রোবট অ্যাটেন্ডেন্ট আছে। ওদের বললে ওরা তোমাকে সাহায্য করবে। ইরিনা যেভাবে বসেছিল সেভাবে বসে রইল। তাদের কামরায় টিভি স্ক্রিনে ধ্বংসস্তূপের বর্ণনা দিয়ে একটি অনুষ্ঠান প্রচার করছে। অন্য সময় হলে খুব আগ্রহ নিয়ে সে শুনতো। আজ শুনতে ইচ্ছে করছে না। কিভাবে টিভি সেটটি বন্ধ করা যায় তাও তার জানা নেই। বাধ্য হয়ে শুনতে হচ্ছে। কি হবে শুনে? এ সবই তার জানা। ইতিহাসের ক্লাসে সে পড়েছে, খুব আগ্রহ নিয়েই পড়েছে। টিভির এই লোকটি বলছে খুব সুন্দর করে, আবেগ আপ্লুত কণ্ঠ, যেন ধ্বংস হবার ঘটনাটি সে প্রত্যক্ষ করেছে। বন্ধুগণ, ধ্বংসস্তূপের উপর দিয়ে আজ আপনারা যারা ঝড়ের গতিতে যাচ্ছেন তাদের মনে করিয়ে দিচ্ছি, আজ থেকে 400 বছর আগে এখানে কোলাহল মুখর জনপদ ছিল। অঞ্চলটিকে বলা হতো এশিয়া মাইনর। আজ থেকে 400 বছর আগে 2005 সালে পৃথিবী নামের আমাদের এই সুন্দর গ্রহটিতে নেমে এলো ভয়াবহ দুর্যোগ। আণবিক যুগের শুরুতেই যে দুর্যোগের আশঙ্কা সবাই করেছিল। শান্তিকাপী মানুষ ভাবত এক সময় না এক সময় আণবিক যুদ্ধ শুরু হবে, সেটি হবে মানবজাতির শেষ দিন। 2005 সালে তাদের আশঙ্কাই সত্যি হলো। তবে তারা যেভাবে ভেবেছিল সেভাবে নয়। মানুষে মানুষে জাতিতে জাতিতে যুদ্ধ হলো না, কোনো এক অজানা কারণে জমা করে রাখা আণবিক অস্ত্রের বিস্ফোরণ শুরু হলো। হাজার হাজার বছরের সভ্যতা ধ্বংস হতে সময় লাগলো মাত্র 11 মিনিট। ধ্বংসযজ্ঞের পরবর্তী বছরকে বলা হয় অন্ধকার বছর, কারণ সে বছর সূর্যের কোনো আলো পৃথিবীতে এসে পৌঁছালো না। ধুলা, বালি, আণবিক ভস্ম সূর্যকে আড়াল করে রাখলো। কাজেই ধ্বংস হলো সবুজ গাছপালা, সবুজ গাছপালার উপর নির্ভরশীল জীবজন্তু। পরবর্তী 100 বছরের তেমন কোনো ইতিহাস আমাদের জানা নেই।
আমরা শুধু জানি অসম্ভব জীবনী শক্তি নিয়ে কিছু কিছু মানুষ বেঁচে রইল। তারা শুরু করলো নতুন ধরনের জীবন ব্যবস্থা। প্রথম শহর, দ্বিতীয় শহর ও তৃতীয় শহর ভিত্তিক সমাজ ব্যবস্থা। মানুষের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে সীমিত সম্পদের মধ্যেও তাদের সব রকম সুযোগ সুবিধা দেবার জন্য এই ব্যবস্থা ছাড়া অন্য কোনো ব্যবস্থার কোনো উপায় ছিল না। প্রিয় বন্ধুগণ, এখন আপনাদের 2005 সালে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনার সম্ভাব্য কারণগুলো সম্পর্কে বলছি। এই কারণগুলোর কোনোটি প্রমাণিত নয়, সবই অনুমান। প্রথমে বলছি মহাজাগতিক রশ্মির প্রভাবে বিস্ফোরণ সংক্রান্ত হাইপোথিসিস। এই পর্যায়ে টিভি পর্দা অন্ধকার হয়ে গেল। পরক্ষণেই সেখানে ভেসে উঠল অরচ লিওনের মুখ। ইরিনা, এই ইরিনা, বলুন। একা একা খেতে ভালো লাগছে না, তুমি চলে এসো। বললাম তো আমার খিদে নেই। খিদে না লাগলে খাবে না? বসবে আমার সামনে, কিছু জরুরি কথা তোমাকে বলবো। বলুন, আমি শুনছি। সামনাসামনি বসে বলতে চাই। তুমি কোথায় যাচ্ছ এই সম্পর্কে তোমাকে কিছু ধারণা দেব। অনেকবার আপনাকে জিজ্ঞেস করেছি, তখন তো কিছু বলেননি। এখন বলবো। সব সময় সব কথা বলা যায় না। চলে এসো, দেরি করো না। টিভি পর্দায় আবার সে আগের লোকটির মুখ ভেসে উঠল। সে একটি বোর্ডে কি সব আঁকছে এবং একঘেয়ে স্বরে বলছে, মহাজাগতিক রশ্মি বা কসমিক রে পৃথিবীতে আসে ওজোন স্তর ভেদ করে। ওজোন স্তর হচ্ছে মূলত অক্সিজেনের একটি রূপান্তরিত অণুর হালকা স্তর। এই অণুগুলোর প্রতিটিতে আছে 3টি করে অক্সিজেন পরমাণু। লোকটির কথা খুব একঘেয়ে লাগছে। ইরিনা উঠে পড়ল। সে খাবার গাড়িতেই যাবে। করিডোরে অ্যাটেন্ডেন্ট রোবট বলল, ইরিনা, তুমি কোথায় যাবে? ইরিনা মোটেই চমকালো না। এই রোবটের কাজই হচ্ছে ট্রেনের সব কজন যাত্রীর খোঁজ খবর রাখা। ইরিনা বলল, খাবার গাড়িতে যাব। আমি কি তোমার সঙ্গে যাব? দরকার নেই। তুমি মনে হচ্ছে ট্রেন ভ্রমণ ঠিক উপভোগ করছো না। না, করছি না। খুবই দুঃখিত হলাম। ট্রেন ভ্রমণকে আনন্দদায়ক করবার জন্য আমি কি কিছু করতে পারি? না। রোবটটি সঙ্গে সঙ্গে আসছে। ইরিনার অস্বস্তি লাগছে। একটা যন্ত্র যখন মানুষের মতো কথা বলে, মানুষের মতো ভাবে, তখন অস্বস্তি লাগে। ইরিনা, তুমি কি প্রথম শহরের নাগরিক? হ্যাঁ, আমি প্রথম শহরে। তোমাকে অভিনন্দন। খুব অল্প বয়সেই তুমি দ্বিতীয় শহরে ঢুকবার অনুমতি পেয়েছ। অভিনন্দনের জন্য ধন্যবাদ। তুমি আমার সঙ্গে সঙ্গে আসছো কেন? একটি কথা বলবার জন্য আসছি। আমার মনে হয় কথাটা শুনলে তোমার ভালো লাগবে। বলো, শুনছি। তুমি অত্যন্ত রূপবতী। ইরিনা শান্ত স্বরে বলল, তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে নিয়ে 4 লাইনের একটা কবিতা লিখেছি। আমি খুব খুশি হব কবিতাটি তুমি যদি গ্রহণ করো। বেশ তো, দাও। রোবটটি একটি কার্ড বাড়িয়ে দিল ইরিনার দিকে। তারপর বেশ লাজুক ভঙ্গিতেই তার জায়গায় ফিরে গেল। ইরিনা কবিতায় চোখ বোলালো। আদৌ প্রেমের প্রয়োজন আছে কিনা নিশ্চিত আজও হয়নি আমার মন। প্রেম থেকে তবু পৃথক করিয়া ঘৃণা, ভালোবাসিতেই চেয়েছি সর্বক্ষণ। ইরিনা লক্ষ্য করলো তার মন ভালো হয়ে যাচ্ছে।
একটু যেন খিদেও পাচ্ছে। হালকা ধরনের কোনো খাবার খাওয়া যেতে পারে। ইরিনা নিঃশব্দে খাচ্ছে। অরজ লিওন হাসি মুখে তা লক্ষ্য করছেন। তার হাতে এক মগ ঝাঁঝালো ধরনের পানীয়, অবসাদ দূর করতে যার তুলনা নেই। ইরিনা, বলুন, এখনকার খাবারগুলো কেমন? ভালো। তোমাকে এখন খানিকটা প্রফুল্ল লাগছে। তার কারণ জানতে পারি কি? কোনো কারণ নেই। কারণ ছাড়া পৃথিবীতে কিছুই ঘটে না, ইরিনা। আমার মনে হয় ওই রোবটটার সঙ্গে তোমার প্রফুল্লতার একটা সম্পর্ক আছে। ওর দায়িত্ব হচ্ছে ট্রেন যাত্রীদের সবাইকে প্রফুল্ল রাখা। ও প্রাণপণে সেই চেষ্টাই করে। ওর নানান কায়দা কানুন আছে। তোমার বেলা নিশ্চয়ই সব কায়দা কানুনের কোনো একটা খাটিয়েছে। তোমার বেলা কি করেছে? গান গেয়েছে না কবিতা লিখে দিয়েছে? ইরা তার জবাব না দিয়ে বলল, আমি কোথায় যাচ্ছি? খাওয়া শেষ করো, তারপর বলবো। আমি এখনই শুনতে চাই। তুমি যাচ্ছ নিষিদ্ধ নগরীতে। ইরিনার গা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তার মনে হলো সে ভুল শুনছে। সে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। অরজ লিওন বললেন, তুমি যাচ্ছ নিষিদ্ধ নগরীতে। আমি তোমাকে তৃতীয় নগরী পর্যন্ত নিয়ে যাব। সেখান থেকে রোবটবাহী বিশেষ বিমানে করে তুমি নিষিদ্ধ নগরীতে যাবে। আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ তুমি নিষিদ্ধ নগরীতে যাবার অনুমতি পেয়েছ, আমি পাইনি। ইরিনা, তুমি কি বুঝতে পারছো তুমি কত ভাগ্যবতী? না, আমি বুঝতে পারছি না। গত 400 বছরে 10 থেকে 12 জন মানুষের এই সৌভাগ্য হয়েছে। তারা কেউ ফিরে আসেনি। কাজেই আমার জানা নেই তা সৌভাগ্য না দুর্ভাগ্য। এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীকে যারা আবার ঠিক করেছে, পৃথিবীর যাবতীয় শাসন ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করেছেন, তাদের চোখের সামনে দেখবে, হয়তো তাদের সঙ্গে কথা বলবে। এটা কি একটা বিরল সৌভাগ্য নয়? এত মানুষ থাকতে আমি কেন? তা তো জানি না, তবে বিশেষ কোনো কারণ নিশ্চয়ই আছে। নিষিদ্ধ নগরীতে যারা আছেন তারা পৃথিবীর প্রতিটি মানুষ সম্পর্কে জানে। তারা নিশ্চয়ই তোমার ভেতর কিছু দেখেছেন। আমার মধ্যে কিছুই নেই। তুমি কি পানীয় কিছু খাবে? না। তোমাকে সাহস দেবার জন্য আরেকটি খবর দিতে পারি? দিতে পারলে দিন। নিষিদ্ধ নগরীতে তুমি একা যাচ্ছ না, তোমার একজন সঙ্গী আছে। এই প্রথম একসঙ্গে তোমরা দুজন যাচ্ছ, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তোমার সেই সঙ্গী এই মুহূর্তে এই ট্রেনেই আছে। তুমি কি তার সঙ্গে আলাপ করতে চাও? চাই।
সে আছে 6 নম্বর কামরায়। সে একাই যাচ্ছে। তুমি একাই যাও। আপনি কি আমাদের পরিচয় করিয়ে দেবেন না? না, নিজেই পরিচয় করে নাও। ইরিনা উঠে দাঁড়ালো। অরছলিয়ন বললেন, আমি কি কোনো ধন্যবাদ পেতে পারি? আপনাকে ধন্যবাদ, অরছলিয়ন। আরেকটি খবর তোমাকে দিতে পারি? এই খবরে তুমি আরো খুশি হবে। ইরিনা উঠে দাঁড়িয়েছিল। এই কথায় আবার বসলো। অরছলিয়ন গ্লাসে চুমুক দিয়ে বললেন, তোমার বাবা মা ভালো আছে। তাদেরকে দ্বিতীয় শহরের নাগরিক করা হয়েছে। আমার কথা বিশ্বাস না হলে তুমি টেলিফোন করে খোঁজ নিতে পারো। ট্রেন থেকেই তা করা যাবে। ইরিনা তাকিয়ে আছে, কিছু বলছে না। অরছলিয়ন বললেন, তুমি কি খুশি? হ্যাঁ, আমি খুশি। এই খবরটি আপনি আমাকে শুরুতে বললেন না কেন? শুরুতে তোমাকে আমি ভয় পাইয়ে দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি যাতে ভয়ে, দুঃখে, কষ্টে তুমি অস্থির হয়ে যাও। তাতে আপনার লাভ অবশ্যই আছে। বিনা লাভে আমি কিছুই করি না। শুরুতে প্রচন্ড ভয় পেলে শেষে আনন্দের খবরগুলো খুব ভালো লাগে। তোমার এখন তাই লাগছে। তুমি আমার প্রতি কৃতজ্ঞ বোধ করছো। এখন আমি যদি তোমাকে কোনো অনুরোধ করি, তুমি কি রাখবে? কি অনুরোধ করবেন? নিষিদ্ধ নগরীতে তুমি কি দেখলে তা আমি জানতে চাই। কোনো না কোনো ব্যবস্থা করে তুমি আমাকে তা জানাবে। কেন জানতে চান? কৌতূহল, শুধুই কৌতূহল, আর কিছুই না। এসো, তোমার বাবা মার সঙ্গে কথা বলা যাক। টেলিফোনে খুব সহজে যোগাযোগ করা গেল। ইরিনার বাবা কথা বললেন। তার গলায় বিন্দুমাত্র উদ্বিগ্ন নেই। তিনি আনন্দে ঝলমল করতে করতে বললেন, খুব বড় একটা খবর আছে মা। আমি এবং তোমার মা দুজনই দ্বিতীয় শহরের নাগরিক হয়েছি। কাগজপত্র পেয়ে গেছি। খুবই আনন্দের কথা বাবা। তোমার মা তো বিশ্বাসই করতে পারছে না, আনন্দে কাঁদছে। সেটাই তো স্বাভাবিক। আগামীকাল বাসায় একটা উৎসবের মতো হবে। পরিচিতরা সব আসবে। উৎসবের জন্য 50 মুদ্রা পাওয়া গেছে। তাই নাকি? হ্যাঁ, ঘর সাজাচ্ছি। আজ রাতে আর ঘুমাবো না। ইরিনা ক্ষীণ স্বরে বলল, আমার কথা তো কিছু জিজ্ঞেস করলে না। আমি কোথায় যাচ্ছি, কি করছি? এ তো আমরা জানি, জিজ্ঞেস করবো কি? কি জানো? বিশেষ কাজে তোকে নেওয়া হচ্ছে। কাজ শেষ হলে তোকেও আমাদের সঙ্গে থাকতে দেবে। ইরিনা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাবা, রেখে দিই। তোর মার সঙ্গে কথা বলবি না? না, বেচারি আনন্দে কাঁদছে, কাঁদুক। ভালো থেকো তোমরা। শুভরাত্রি। ইরিনা টেলিফোন নামিয়ে রাখলো। বাবার ওপর সে কিছুতেই রাগ করতে পারছে না। প্রথম নাগরিক থেকে দ্বিতীয় নাগরিকের এই সৌভাগ্য তার বোধহয় মাথায় এলোমেলো হয়ে গেছে। সেটাই স্বাভাবিক। নাগরিকত্বের 3টি পর্যায় আছে। সবাইকে এই 3টি পর্যায়ের ভেতর দিয়ে যেতে হয়। প্রথম পর্যায়ে প্রথম শহরের নাগরিকত্ব। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ।
মাঝখানে 40 মিনিটের ছুটি, সীমিত খাবার দাবার। ছুটির দিনে সপ্তাহের রেশন নিয়ে আসতে হয়। 1 সপ্তাহ আর কোনো খাবার নেই। সপ্তাহে রেশন কৃপণের মতো খরচ করতে হয়। খাবারের কষ্টই সবচেয়ে বড় কষ্ট। তারপর আছে নিয়ম কানুন মেনে চলার কষ্ট। একটু এদিক ওদিক হবার উপায় নেই, কার্ডের লাল দাগ পড়ে যাবে। 15টি লাল দাগ পড়ে গেলে এই জীবনে আর দ্বিতীয় শহরের নাগরিক হওয়া সম্ভব না। সবাই প্রাণপণ চেষ্টা করে কার্ডটি পরিষ্কার রাখতে, সম্ভব হয় না। যে সব ভাগ্যবান 30 বছর বয়স পর্যন্ত তা পারেন, তারা দ্বিতীয় শহরের নাগরিক হিসেবে নির্বাচিত হন। দ্বিতীয় শহরে প্রচুর খাবার দাবার, ফেলে ছড়িয়ে খেয়েও শেষ করা যায় না। রেশনের ব্যবস্থা নেই, যার যা প্রয়োজন বাজার থেকে কিনে আনবে। কাজ করতে হবে মাত্র 6 ঘন্টা। নিয়ম কানুনের কড়াকড়ি এখানে নেই। বড় রকমের অপরাধের শাস্তি জরিমানা। বছরে 1 মাস দেওয়া হয় ভ্রমণ পাস। সেই পাস নিয়ে যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়ানো যায়। একটি টাকাও খরচ হয় না, আর উৎসব তো লেগেই আছে। দ্বিতীয় শহরের জীবনে ক্লান্তি বা অবসাদ বলে কিছু নেই। এই শহরের নাগরিকরা দুঃখ ব্যাপারটা কি জানেই না। এরা শুধু স্বপ্ন দেখে তৃতীয় শহরের। 20 বছর দ্বিতীয় শহরে বাস করতে পারলে তৃতীয় শহরে যাবার যোগ্যতা হয়, কিন্তু সবাই যেতে পারে না। ভাগ্যবানদের ঠিক করা হয় লটারির মাধ্যমে। লটারিটা হয় বছরের শেষ দিনে। প্রচন্ড আনন্দ ও উত্তেজনার একটি দিন। একদল নির্বাচিত হন তৃতীয় শহরের জন্য। তাদের ঘিরে সারা রাত আনন্দ উল্লাস চলে। যারা নির্বাচিত হন না, তারাও খুব একটা মন খারাপ করেন না। পরের বছর আবার লটারি হবে, সেই আশায় বুক বাঁধেন। তৃতীয় শহরের সুখ সুবিধা কেমন সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা দ্বিতীয় শহরের নাগরিকদের নেই। তারা শুধু জানেন তৃতীয় শহর হচ্ছে স্বর্গপুরী, চির অবসর ও চির আনন্দের স্থান। সবাই ভাবেন মৃত্যুর আগে একবার যেন তৃতীয় শহরে ঢুকতে পারি। ইনাজ 6 নম্বর কামরার সামনে এসে দাঁড়ালো। কলিং বেল থাকা সত্ত্বেও সে দরজার মৃদু টোকা দিল। ভেতর থেকে একজনকে শিশুর মতো গলায় বলল, কে? আমি ইরিনা, আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। এখন তো কথা বলতে পারবো না, আমি এখন ঘুমোবো। প্লিজ একটু দরজা খুলুন, আমার খুব দরকার। দরজা খুলে গেল। অসম্ভব রোগা একজন মানুষ দাঁড়িয়ে আছে, চোখে মোটা কাচের চশমা। লোকটি রুক্ষ গলায় বলল, তুমি কি চাও? ইরিনা তার জবাব না দিয়ে ভেতরে ঢুকে পড়ল। লোকটি অবাক হয়ে তাকে দেখছে। ট্রেনের গতিবেগ ক্রমেই বাড়ছে। বাতাসে শিশের মতো শব্দ হচ্ছে। এমন প্রচন্ড গতি যেন এই ট্রেন এক্ষুনি মাটি ছেড়ে আকাশে উড়ে যাবে। ইরিনা বলল, আমি কি বসতে পারি? আজ এ পর্যন্তই। যদি আপনাদের আমার কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।